আচ্ছা, ইউজ লেআউট করেছিলাম আর ইউজ ইয়ে করেছিলাম না, কি কি করেছিলাম? ইউজ স্টেট, ইউজ এফেক্ট, ইউজ লেআউট এফেক্ট আর ইউজ রেফ, তাই তো? হুম, এগুলো হ্যাঁ স্যার। করেছিলাম। ইউজ হ্যাঁ স্টেট, স্যার। ইউজ ইউজ কনটেক্সট। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে ইউজ কল ব্যাক করাবো। ঠিক আছে, ইউজ কল ব্যাক এইসব জিনিসগুলোকে করাতে হবে। সো দাঁড়াও আমি এখানে লিখে দিই, ইউজ কল ব্যাক, ইউজ কল ব্যাক, ইউজ কল ব্যাক, ইউজ মেমো, দুটোই করিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়াও দেখে নাও। আচ্ছা, তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা প্রজেক্ট করি, ওখানে এমন কোনো অপারেশন হতে পারে যে অপারেশনটার জন্য আমার টাইম কনজিউম করছে অনেক বেশি। হতেই পারে এরকম, ধরো আমি একটা অপারেশন করছি, আমার পেজটা যখন রিফ্রেশ হবে তখন প্রত্যেকবার একটা অপারেশন হবে। হ্যাঁ, যখন আমার পেজটা রিফ্রেশ হবে আমার প্রত্যেকবার একটা অপারেশন হবে। ধরো একটা পেজ আমি ওপেন করলাম, সেই ওপেন করার সময় একটা বড় সড়ো ক্যালকুলেশন আমাকে করতে হবে, ক্যালকুলেশন করে একটা আউটপুট আসবে, সেই আউটপুটটা আমার কাজে লাগবে। ঠিক আছে, এরকম হতেই পারে অনেকবার। তো যখন এরকম হবে আমার তো সিস্টেমটা অনেক স্লো হয়ে যাবে না, এরকম করলে সিস্টেম তো স্লো হয়ে যাবে। তো সেই স্লো হওয়ার থেকে বাঁচানোর জন্য আমি কি করব, একবার একটা অপারেশন করব, তার রেজাল্টটাকে মনে করে রেখে দেবো। সো মনে করে রাখার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইউজ মেমো। ঠিক আছে, সেটার জন্য ইউজ হয় ইউজ মেমো, সেটাকে দেখিয়ে দিচ্ছি এখানে। সো আমি এখানে একটা প্রজেক্ট স্টার্ট করছি, npx create react app, দুটোই দেখাবো এখানে, মেমো অ্যান্ড কল ব্যাক, দুটোই দেখাবো, মেমো কল ব্যাক। এটা স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। এই সৌভিক, তোমাদের কবে এক্সাম? 7 তারিখ? না স্যার, 9 তারিখ। ও, 9 তারিখ। টেকনোতে এত দেরি করে হচ্ছে? টেকনো অটোনমাস নাকি? আমরা যেটা পড়ি সেটা অটোনমাস। টেকনো মেনেরটা ওর তো এক্সাম স্টার্ট হয়ে গেছে ও, তোমাদের 3 তারিখ। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি না, টিআইইউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ওটা অটোনমাস। আর টেকনো মেনটা ম্যাক আউট। হ্যাঁ, ওটা তো আজকেই পরীক্ষা শুরু হয়ে গেছে।
সো এটা হয়ে গেল। এবার আমি ফোল্ডারটার মধ্যে যাব, সিডি মেমো কল ব্যাক, এখানে লিখে নেবো মেমো কল ব্যাক। লেখার পরে এখানে আমার যে ফোল্ডারগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি প্রত্যেকবার যা করি। সো এখানে আমার যেগুলো লাগবে না সেটা ডিলিট করব। সো 5 আইকন লাগবে না, এটাও লাগবে না, এটাও না, এটাও না, এটাও না, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এই সুমন, তোমার সোমবারে পরীক্ষা নেই? স্যার মঙ্গলবার। মঙ্গলবার কি আছে? স্যার মেশিন লার্নিং। আপনার সঙ্গে একটু রাতে কথা বলবো। বাবা, মেশিন লার্নিং পারবে সব নাকি হেল্প করবো কিছু? আপনারা তো রাতে। তোমার ভয়েসে প্রবলেম হচ্ছে। স্যার আজকে আপনাকে রাতে ফোন করা যাবে? হ্যাঁ, ক্লাসের পরে করো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। ক্লাসের পরে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এসআরসির মধ্যে যেগুলো আমার লাগবে না সেগুলোকে ডিলিট করে দেবো। তারপর আমি ইউজ মেমো করাবো। ইউজ মেমোটা খুব ইম্পর্টেন্ট একটা হুক, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ওটা দেখে নাও। সো এটা হয়ে গেল। এবার এটাকে রান করে দিচ্ছি। আমি রান করে আমি ইউজ মেমোটা করাবো। এমটিএম স্টার্ট করলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে আমি নোটপ্যাড খুলে আগে আপনি বুঝিয়ে দিই ইউজ মেমো জিনিসটা কি। ইউজ মেমো জেনারেলি সেখানে ইউজ হয় যেখানে আমার এক্সপেন্সিভ ক্যালকুলেশন হচ্ছে। এই টার্মটা মাথায় রেখে দেবে, এক্সপেন্সিভ ক্যালকুলেশন। এক্সপেন্সিভ ক্যালকুলেশন মানেটা কি? এক্সপেন্সিভ ক্যালকুলেশন মানে যেটা করতে সময় লাগে, ঠিক আছে? এক্সপেন্সিভ ক্যালকুলেশন মানে যেটা করতে সময় লাগে। ধরো আমি ফ্যাক্টোরিয়াল বের করছি একটা নাম্বারের, ঠিক আছে? সেটা করতে সময় লাগে, হ্যাঁ, সেটাকে বলে এক্সপেন্সিভ ক্যালকুলেশন। এবারে ধরো আমি একটা পেজ বানালাম, যে পেজটার মধ্যে আমার একটা ক্যালকুলেশন হচ্ছে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, মানে ওটা করতে আমার সময় লাগবে। একটা পেজ আছে, সেটার ক্যালকুলেশনটা এক্সপেন্সিভ, তার মধ্যে কোনো একটা পার্ট আমি লিখে রেখেছি, কোনো একটা ফাংশন, যে ফাংশনটার মধ্যে আমার এক্সপেন্সিভ ক্যালকুলেশন হবে। এবারে যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে তো আবার পেজটাতে ওই ক্যালকুলেশনটা হবে, তাই না? তাহলে আমার ল্যাগ করবে, কিন্তু প্রচুর ল্যাগ করবে পেজটা। মানে যতক্ষণ না ওই ক্যালকুলেশনটা হচ্ছে আমার পেজটা পুরো লোড হবে না, ঠিক আছে? মানে ঘুরতেই থাকবে যেমন ঘোরে, ঠিক আছে? সেইগুলোর থেকে বাঁচার জন্য আমাকে ইউজ করা হয় ইউজ মেমো, ঠিক আছে? ইউজ মেমো এ কি করে, এর সিনট্যাক্স দেখে দিচ্ছি। একটা ভ্যারিয়েবল নিলাম, ধরো কনস্ট বা ভ্যার বা লেট যা ইচ্ছে ইউজ করো, একটা ভ্যারিয়েবল নিয়ে নাও। এখানে আমি ভ্যালুটাকে না মেমোরাইজ করে রেখে দেবো, যেটাকে আমি ক্যালকুলেশনের রেজাল্টটাকে মেমোরাইজ করে রাখতে চাইছি। সো এটার নাম দিয়ে দিলাম ধরো মেমোরাইজড, এটার নাম দিলাম মেমোরাইজড, ঠিক আছে? এটা ইকুয়ালস টু আমি দিলাম ইউজ মেমো। ইউজ মেমো ইউজ মেমো দেওয়ার পরে এখানে একটা ফাংশন দিতে হয়, ফার্স্ট প্যারামিটারে একটা ফাংশন দিতে হয়,
যেমন ভাবে দেয়, আর ঠিক সেম ভাবে পরের প্যারামিটারে আমাকে একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিতে হয়, ঠিক সেম ভাবে যেমন আমি এতে দিয়েছিলাম ওই কি যেন বলে ওটা, ইউজ এফেক্টে যেমন দিয়েছিলাম, ফার্স্টে একটা ফাংশন আর নেক্সটে হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্সি অ্যারে, এটা আমাকে দিতে হয়। ঠিক আছে, এখানেও তাই। এবার এইখানটাতে আমার ফাংশনটার মধ্যে আমাকে লিখতে হবে কিন্তু একটা যে কোনো একটা মানে ফাংশন, যে ফাংশনটা আমার এক্সপেন্সিভ ক্যালকুলেশন আছে যেটাতে, সেটাতে আমি বললাম এক্সপেন্সিভ ফাংশন, এটার নাম দিয়ে দিচ্ছি আমি এক্সপেন্সিভ ফাংশন, যার মধ্যে যে ফাংশনটা চালাতে সময় লাগবে আমার, সেই ফাংশনটাকে আমাকে এখানে দিতে হবে। সো এই ফাংশনটা একবার রান করে যে ভ্যালুটা আছে সেটা আমার মেমোরাইজ করে রাখবে, আর আমাকে বারবার ধরে পেজটা রিফ্রেশ করলে ফাংশনটা বারবার ধরে রান হবে না। সো বারবার ধরে যদি ফাংশনটা রান না হয় তাহলে আমার অনেক ফাস্ট হয়ে গেল কিন্তু কাজটা। দেখে নাও কেমন, দেখিয়ে দিচ্ছি আমি। সো সাপোজ এখানে ধরো আমি একটা বানাচ্ছি, এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটা ভ্যারিয়েবল বানালাম, কাউন্ট নামে ভ্যারিয়েবল দিয়ে আমি এক্সাম্পল দেখাই সবসময়, তো ওটা ইজি বলে বুঝতেও সুবিধা হয় বলে। সো এখানে আমি একটা কাউন্ট বলে ভ্যারিয়েবল বানাচ্ছি, কনস্ট কাউন্ট, আর সেট কাউন্ট ওই ইউজ স্টেট দিয়ে যেটা করে, ঠিক আছে, ওটা করলাম। সেট কাউন্ট ইকুয়ালস টু ইউজ স্টেট। আচ্ছা, আমি যে ওয়েতে এগোচ্ছি সেখান থেকে আমি ডেভিয়েট করছি না, কিন্তু শুরুর থেকে যে ওয়েতে এগিয়েছি ডেভিয়েট করছি না, ডেভিয়েট না করলে তোমাদের মাথায় ঢুকবে ঠিকঠাক, ওই জন্য আমি ডেভিয়েট করছি না। ঠিক আছে, এটা গেল। আর আরেকটা ধরো আমি বানালাম, সেটা হচ্ছে কনস্ট, আমার পেজের থিমটা নিয়ে আমি কিছু করতে চাইছি। তো আমার পেজের থিমটা ডার্ক থিম হবে নাকি লাইট থিম হবে সেটা আমি চেক করতে চাইছি। ওকে, তো তার জন্য আমি এখানে একটা ডার্ক থিম বলে একটা ভ্যারিয়েবল সেট করে রাখলাম। এই যদি ট্রু হয়, ডার্ক থিম বলে ভ্যারিয়েবলটা যদি ট্রু হয় তাহলে আমার পেজটা কালো মতন আসবে, ডার্ক আসবে, আর তা না হলে আমার পেজটা হোয়াইট আসবে। ঠিক আছে, সেট ডার্ক থিম, এটাকেও দিয়ে দেবো ইউজ স্টেট। ইনিশিয়ালি এর ভ্যালু থাকবে ফলস, ইনিশিয়ালি এর ভ্যালু থাকবে ফলস, কারণ শুরুতে আমি ডার্ক চাইছি না। ঠিক আছে, হলো, এটা গেল। আপাতত এই দুটো করে আমি পেজের মধ্যে কিছু একটা লিখে দিই, ধরো একটা ডিভ বানালাম, ডিভ বানিয়ে তার মধ্যে একটা কাউন্টটাকে প্রিন্ট করে দিই, কাউন্ট কোলন দিয়ে কাউন্ট, কাউন্ট দিলাম, কারণ এটা ভ্যারিয়েবল কার্লি ব্রেসের মধ্যে করতে হবে, ভ্যারিয়েবল জেএসএক্স এর মধ্যে সবসময় কার্লি ব্রেসের মধ্যে দিতে হয়, ওই জন্য এটা দিলাম। তারপরে এখানে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগের মধ্যে ধরো আমি কাউন্টটাকে, কাউন্টার ওপরে কোনো একটা অপারেশন করব। ঠিক আছে, কাউন্টের মধ্যেই আমি একটা কোনো অপারেশন করব। ঠিক আছে, ধরো কাউন্টটাকে ডাবল করছি, সেরকম কোনো একটা অপারেশন করব। সো আমি এখানে লিখলাম ডাবল কাউন্ট, ডাবল কাউন্ট দিয়ে আমি এখানে কোনো একটা ফাংশনকে ধরো কল করে নেব, যে ফাংশনটার মধ্যে কাউন্টটাকে ডাবল করা হবে। ওকে, এটা গেল। আর এখানে আমি দুটো বাটন বানিয়ে দিচ্ছি, যে কাউন্টটাকে আমাকে ডাবল করবে একটা, আর একটা হচ্ছে কাউন্ট মানে কাউন্টটাকে বাড়াবে, আর একটা হচ্ছে থিমটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, একটা বাটন আমি দিলাম কাউন্টটাকে ইনক্রিমেন্ট করার জন্য, এটার নাম দিলাম ইনক্রিমেন্ট। আর একটা বাটন বানিয়ে দিচ্ছি, সরি আর একটা বাটন বানিয়ে দিচ্ছি, তার নাম দিলাম টগল থিম, মানে চেঞ্জ থিম, বুঝেছো তো, টগল থিম, এরকম একটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু করার দরকার নেই, এখানে এতটাই রেডি আছে। এবারে থিমটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে একটা ফাংশন বানিয়ে দিই, একটা থিমটার লজিকটা বানিয়ে দিই যে থিমটা কিরকম হবে। সো কনস্ট থিম বলে একটা ভ্যারিয়েবল বানাই, এর মধ্যে আমি বলে দেবো থিমটা কেমন হবে। ঠিক আছে, সো এর মধ্যে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যেহেতু আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস দিচ্ছি, তো এরকম করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, এরকম করে দিতে হবে, সরি ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো আমি সিএসএস ইন রিঅ্যাক্ট করানোর সময় করিয়েছিলাম। ঠিক আছে, যদি আমার ডার্ক থিম থাকে, যদি আমার ডার্ক থিম থাকে তাহলে আমি দিয়ে দেবো কালারটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিলাম, টার্নারি অপারেটর দিচ্ছি। ঠিক আছে, আর তা না হলে আমি দিয়ে দেবো হোয়াইট। ঠিক আছে, বা অ্যালিস ব্লু, অ্যালিস ব্লু দিয়ে দিই, অ্যালিস ব্লু, এটা গেল। আর একটা লেখার কালারটা যেটা দেবো, শুধু কালার মানে লেখার কালার, সেটা যদি ডার্ক থিম থাকে, ডার্ক থিম থাকলে লেখার কালার হবে হোয়াইট, হোয়াইট, আর তা না হলে হবে ব্ল্যাক। এটাই। আচ্ছা, এখানে সেমিকোলন হবে না, কমা হবে, ব্যাস হয়ে গেল। জাভাস্ক্রিপ্টে এভাবে দেয় কিন্তু। ওকে, সো এটা ডান হয়ে গেল। এবার এই বাটনটা যেটা আছে টগল থিম যে আছে, এ আমার থিমটাকে চেঞ্জ করবে। ওকে, সো আমার আপাতত থিম কি আছে, আমার আপাতত আছে ডার্ক থিম।
সো এখানে আমি দিলাম এই এই যে থিম বলে যে ভ্যারিয়েবলটা আছে, এই থিম বলে ভ্যারিয়েবলটা আমি ডিভের মধ্যে কল করে নিচ্ছি। ডিভটার মধ্যেই যেহেতু আমি স্টাইলটা দেবো, তো তার মধ্যে আমি থিমটাকে কল করে নিলাম। আর এই বাটনটা দিয়ে যেহেতু আমি থিমটাকে টগল করব, সো এই বাটনটাতে একটা অন ক্লিক প্রপার্টি আমি দিচ্ছি, যেটা যেটা ক্লিক করলে, এই বাটনটা ক্লিক করলে আমার থিমটা চেঞ্জ হবে। সো এখানে একটা জাস্ট আইআইএফই বানিয়ে দিলাম, যে আইআইএফটা কি করবে, থিমটাকে সেট করে দেবে, আমার উল্টো করে দেবে, যেটা আছে তার উল্টোটা করে দেবে। ঠিক আছে, তো সেট থিম বলে একটা ফাংশন আমি বানিয়েছি অলরেডি, সেট ডার্ক থিম। এ আমার কি করবে, সেট ডার্ক থিম কি করবে, যদি ডার্ক থিম থাকে ওটাকে উল্টে দেবে, আর ডার্ক থিম যদি না থাকে তাহলে ডার্ক থিমে এনে দেবে, মানে টগল করবে, ফলসটাকে ট্রু করবে, ট্রুটাকে ফলস করবে, মানে যেটা থাকবে তার উল্টোটা করবে। তাহলে সেট ডার্ক থিমে আমি আমার কোনটা হচ্ছে ভ্যারিয়েবলটা, ডার্ক থিমটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, ডার্ক থিমটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, যে ফলস আর ট্রু ভ্যালু নেবে। তো ডার্ক থিম যদি ফলস থাকে তাহলে আমি এটাকে যদি ক্লিক করি আমার ট্রু হয়ে যাবে। সো আমি কি করব, সেট ডার্ক থিমে কি করব, যেটা থাকবে তার উল্টোটা, তার মানে নট ডার্ক থিম। যদি আমার ডার্ক থিম থাকে তো এটাকে ক্লিক করলেই ডার্ক থিম যদি ট্রু থাকে এ ফলস করে দেবে, আর ফলস যেই হয়ে যাবে তখন আমার থিমটা চেঞ্জ হয়ে যাবে। তো এ ফলস হয়ে গেল, তো এ ফলস হয়ে গেলে অ্যালিস ব্লু হয়ে যাবে, আর এটা ব্ল্যাক হয়ে যাবে। বুঝতে পারলে তো, এটাই করলাম। এবার এটাকে সেভ করছি, সেভ করে দেখো কি হয় ওখানে গিয়ে। আপাতত কিন্তু ডার্ক থিম নেই। এবার আমি চেঞ্জ করতে হবে, টগল করলাম চেঞ্জ হয়ে গেছে, আবার টগল করলাম চেঞ্জ হয়ে গেছে, আবার টগল করলাম চেঞ্জ হয়ে গেছে। এটা তো হচ্ছে ওকে। হুম, এটা বোঝা গেছে তো কিভাবে হচ্ছে? সৌভিক বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছেন। অভিক বুঝতে পেরেছো নাকি বলি আবার? প্রথম থেকে স্যার হ্যালো, একবার প্রথম থেকে বলেন না। হ্যাঁ বলছি। আমি এখানে একটা ভ্যারিয়েবল বানিয়েছি, ডার্ক থিম বলে একটা ভ্যারিয়েবল, মানে স্টেট বানিয়েছি। এবার সেট ডার্ক থিমটা যেটা আছে, এই ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালুকে সেট করবে, মানে এর মধ্যে সেট করবে ভ্যালুটাকে। উইভ স্টেট এভাবেই কাজ করে। ইনিশিয়ালি ডার্ক থিমের মধ্যে আমার কি ভ্যালু আছে, ফলস ভ্যালু আছে। ইনিশিয়ালি ডার্ক থিমের মধ্যে আমার ফলস ভ্যালু আছে। ওকে, এবার আমি থিমটা যেটা আছে, থিম মানে কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে না এভাবে ইয়ে দিতে হয়, স্টাইল দিতে হয়। সিএসএস ইন রিয়াক্ট বলে একটা আমার ক্লাস আছে অলরেডি, সেকেন্ড ক্লাস কি থার্ড ক্লাস আই থিঙ্ক, সব দেয়া আছে, লিংক দেয়া আছে তোমাদের। ওখানে যেটা দেয়া আছে এইভাবে স্টাইল দেয়। স্টাইল দেয় হচ্ছে একটা ভ্যারিয়েবল বানালাম, তার মধ্যে কার্লি ব্রেসের মধ্যে কি ভ্যালু পেয়ারে স্টাইল দিতে হয়, কি ভ্যালু পেয়ারে, এটা হচ্ছে আমার কি, আর এদিকটা হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, এবারে যেটা ইয়েটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে, এই স্যার ব্যাকগ্রাউন্ড এটা কি রিয়াক্ট এর মধ্যে কিভাবে সিএসএস দিতে হয় সেই প্যাটার্নটা? হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাক্টের মধ্যে এভাবে সিএসএস দেয়। ঠিক আছে, মানে ধরো আমি আচ্ছা H1টাতে যদি সিএসএস দিই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা দিলাম কনস্ট, একটা ভ্যারিয়েবল বানালাম কনস্ট হেড, হেড স্টাইল বলে একটা বানালাম, হেড স্টাইল। এর মধ্যে এরকম করে দিয়ে আমি লিখলাম ধরো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম ব্লু। ঠিক আছে, ব্লু, মানে কোটেশনের মধ্যে দিতে হবে ব্লু, কমা দিয়ে, কমা দিয়ে দেবো। ঠিক আছে, আর ধরো লেখার কালার আমি দিয়ে দিলাম, লেখার কালার না, একটা প্যাডিং বা মার্জিন দিয়ে দিই, ধরো প্যাডিং দিলাম, প্যাডিং, প্যাডিং দিলাম সাপোজ 25 পিক্সেল। ঠিক আছে, এরকম দিলাম। এবার এই হেড স্টাইলটা যেটা আছে এটা কোথায় লাগবে, H1 এর মধ্যে লাগবে, তাই তো। তো H1 এর মধ্যে আমি স্টাইল অ্যাট্রিবিউট দেবো, দিয়ে জাস্ট এই হেড স্টাইল অবজেক্টটাকে এখানে ডেকে নেবো। সো এখানে হেড স্টাইলটাকে ডেকে নিলাম। এভাবে স্টাইল দেয় রিয়াক্টে, এভাবে শুধু না আরো অনেক ভাবে দেয়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে। ঠিক আছে, তো আমি এটা দিলাম। তো আমার যেই এই থিমটাকে আমি লাগিয়েছি, ডিভের মধ্যে যে থিমটাকে আমি লাগিয়েছি সেটা আমি এভাবে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, যদি ডার্ক থিমটা ট্রু হয়, এটা টার্নারি অপারেটর, যদি ডার্ক থিমটা ট্রু হয় তাহলে হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। আর কালারটা কি হবে, যদি ডার্ক থিম ট্রু হয় তাহলে হোয়াইট হবে কালার, টেক্সট কালার, কালার মানে হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, আর যদি ডার্ক থিম ফলস হয় তার মানে আমার হবে অ্যালিস ব্লু ব্যাকগ্রাউন্ড কালার। আর ডার্ক থিম যদি ফলস হয় তাহলে টেক্সট কালার হবে ব্ল্যাক। কেন ব্ল্যাক হবে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার তো তখন অ্যালিস ব্লু। বুঝতে পারবো, সাদার উপরে কালো বোঝা যাবে, কালোর উপরে সাদা বোঝা যাবে। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, এবারে এটাই থিমটাকে আমি স্টাইল এর মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এনে দিয়েছি ডিভের মধ্যে। এটা গেল। এবার আমি চেঞ্জ করছি কি করে, চেঞ্জ করছি হচ্ছে এই বাটনটায় ক্লিক করে, এই বাটনটায় ক্লিক করে, টগল থিম বলে যে বাটনটা আছে, টগল থিম বাটনটাতে আমি অন ক্লিক প্রপার্টি দিয়েছি একটা, কোন একটা বাটন ক্লিক করলে কি ঘটবে সেটা অন ক্লিক প্রপার্টির মধ্যে দেয়। সো আমি এখানে অন ক্লিক প্রপার্টি দিয়েছি একটা, অন ক্লিক দিয়ে আমি একটা আইআইএফই বানিয়েছি এখানে, একটা অ্যারো ফাংশন। এটা কি হবে, যখনই এটা এটা পড়বে তখনই এটা কল হয়ে যাবে, তখনই এটা রান হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমি কি লিখলাম, সেট ডার্ক থিম বলে যে ফাংশনটা আছে, সেট ডার্ক থিম,
এই সেট ডার্ক থিম আমি করবোটা কি? সেট ডার্ক থিম কি করছে? এই ডার্ক থিম ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালুকে সেট করছে। ফলস ইনিশিয়ালি আছে, তাহলে যদি আমি এটা ফলস থাকে টগলে ক্লিক করলে তো ট্রু হয়ে যাওয়ার কথা না, কারণ এটাকে ক্লিক করলে আমার চেঞ্জ হবে, থিমটা চেঞ্জ হবে, সেটা চাইছি না। তাই জন্য আমি এখানে সেট ডার্ক থিম দিলাম, সেট ডার্ক থিম দিয়ে নট ডার্ক থিম করলাম। তার মানে যদি ফলস থাকে ও ট্রু সেট করে দেবে, যেই ও ট্রু সেট করবে তাহলে আমার এখানে দিয়ে দেবে এটা ট্রু সেট হয়ে গেলে এটা ব্ল্যাক হয়ে যাবে আর হোয়াইট হয়ে যাবে। আর যদি এটা ফলস থাকে তাহলে ট্রু দিয়ে দেবে। বুঝতে পারলে তো? এবারে বোঝা গেছে? স্যার লাস্টের কোডটা আরেকবার দেখান। এটা হ্যাঁ। হ্যাঁ, এটা তুমি এইভাবে আমি করেছি, এইভাবেও করতে পারো। ধরো এখানে একটা ফাংশন বানালাম, পাতি একটা ফাংশন বানালাম, ফাংশন চেঞ্জ থিম, এরকম একটা ফাংশন বানালাম, ধরো ফাংশন চেঞ্জ থিম করলাম, করে এই কোডটাকে ওখানে লিখে দাও, এই সেট ডার্ক থিম বলে যে কোডটা আছে ওটা ওখানে লিখে দাও। ধরো এরকম করলাম, এটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে? এবার এই চেঞ্জ থিম ফাংশনটাকে কোথায় কল করবো? অন ক্লিকের মধ্যে। তাহলে এটাকে আমার লেখার দরকার নেই, আরো ফাংশন লেখার দরকার নেই, আমি এখানে চেঞ্জ থিমটা লিখে দেবো, সরি চেঞ্জ থিম লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা করলেও হবে, এটা আরো ইজি টু আচ্ছা আচ্ছা। আন্ডারস্ট্যান্ড, এটা তো ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটার মধ্যে চেঞ্জ থিম ফাংশনটা কি হচ্ছে? এই সেট ডার্ক থিমটা চেঞ্জ হচ্ছে। সেট ডার্ক থিমটা কি করছে? এই ফাংশনটা সেট ডার্ক থিম কি করছে? আমার ডার্ক থিম যেটা সেট ছিল, যেই ফ্ল্যাগটা যেটা সেট ছিল, ফলস থাকলে ট্রু করে দিচ্ছে, ট্রু থাকলে ফলস করে দিচ্ছে। বুঝতে পারলে? তাহলে এটা কখন হচ্ছে? যখন আমি টগল থিমে ক্লিক করছি। টগল থিমে যখন আমি ক্লিক করলাম, দেখো অন ক্লিক প্রপার্টিতে আমার ফাংশনটা কল করা আছে। যেহেতু ফাংশনটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, তাই জন্য ওটা কার্লি ব্রেসের মধ্যে লিখেছি। বুঝতে পারলে? এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এইচটিএমএল লিখছি না, এইচটিএমএল মানে জেএসএক্স লিখছি। তো জেএসএক্স এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কে লেখার জন্য আমাকে কি করতে হয়? আমাকে এই কার্লি ব্রেসের মধ্যে লিখতে হয়। বুঝতে পারলে? ওই জন্য এটা দিয়েছি। এবারে বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো ক্লিক করছি, হয়ে যাবে। এটা বুঝতে অসুবিধা আছে কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়েছি, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এটাকে হাটিয়ে দিই, তাহলে এটাকে হাটিয়ে দিই আর এটাকেও হাটিয়ে দিই, এবারে বুঝতে সুবিধা হবে। এবারে ক্লিক করো, এবারে বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা গেল। এখনো অব্দি আমি কিন্তু ইউজ মেমো বলিনি, এবারে আমি ইউজ মেমো বলবো, ঠিক আছে? তো ধরো আমি এখানে একটা অপারেশন একটা ফাংশন বানালাম, যে ফাংশনটা আমার এটাকে ডাবল করবে, কাউন্টটাকে ডাবল করবে সাপোজ, ঠিক আছে? সো আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটার নাম দিলাম ফাংশন ডাবল, সরি এরকম না, ডাবল কাউন্ট, এরকম বানালাম। এখানে আমি কি করব? কাউন্টটাকে ডাবল করব। সো আমি এখানে console.log লিখে দিচ্ছি আগে যে ভাই আমি ডাবল করছি। সো আমি এখানে লিখে দিচ্ছি কম্পিউটিং, লিখে দিলাম কম্পিউটিং, এরকম লিখে দিলাম কম্পিউটিং। তাহলে আমার বোঝা যাবে যে হ্যাঁ আমার কাজ করছে কি করছে না, ঠিক আছে? কনসোল আমি দেখতে পারবো। কম্পিউটিং লিখলাম, কম্পিউটিং লিখে আমি এখানে বলে দেবো রিটার্ন করো সরি রিটার্ন কাউন্ট যেটা আছে ইনটু 2, ঠিক আছে? রিটার্ন করো কাউন্ট ইনটু 2। এবার এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেবো যখন এই ফাংশনটাকে কল করব। তাহলে এখানে একটা ফাংশন, এখানে এই ফাংশনটাকে কল করলাম const ডিসি মানে ডাবল কাউন্ট। আচ্ছা আমি পুরোই লিখে দিচ্ছি, ডাবল কাউন্ট লিখলাম। ডাবল কাউন্ট তো অলরেডি বানানো আছে, আমি এটার নাম কাউন্ট দিয়ে দিই, ডি কাউন্ট ইকুয়ালস টু এখানে ডাবল কাউন্টটাকে কল করে নিলাম, ফাংশনটা কল করলাম, ঠিক আছে? এবার আমি কি করব? এই ডাবল কাউন্টটাকে যেটা আমি কল করলাম, এই ডি কাউন্টটাকে এখানে প্রিন্ট করে দেবো, ডি কাউন্ট প্রিন্ট করে দিলাম। ওকে, ডান। এবারে কি দেখো কি হয়, রিফ্রেশ করছি, ঠিক আছে? এবারে ইনক্রিমেন্ট করলে আমার অ্যাকচুয়ালি ডাবল হবে না, যখন আমি ইনক্রিমেন্ট করব তখন আমার ডাবল হবে। তো আমি ইনক্রিজ করছি, দেখো অপারেশনটা কেমন হবে দেখো দেখো ইনক্রিমেন্টে আমি কি করব? কাউন্টটাকে ইনক্রিজ করব। তো আমি এখানে একটা ফাংশন বানিয়ে নিই কাউন্টটাকে ইনক্রিজ করার জন্য, এটা ডাবল করার জন্য কিন্তু, আর ইনক্রিজ করার জন্য অন্য ফাংশন বানাচ্ছি আমি। দেখো আমি এখানে ইনক্রিজ করার জন্য একটা ফাংশন বানাচ্ছি, সো বানালাম ফাংশন ইনক্রিজ। এ আমার কি করবে? সেট কাউন্টটাকে কি করবে? সেট কাউন্টটা করবে কি, কাউন্ট যেটা ছিল আমার সেটাকে জাস্ট +1 করে দেবে। সো কাউন্ট যেটা ছিল +1 এটা করবে। ওকে, সো তাই করলাম, হয়ে গেছে আমার। এবারে ইনক্রিজ ফাংশনটা কোথায় কল হবে? এই বাটনটাতে কল হবে, অন ক্লিকে ইনক্রিমেন্ট বাটনটাতে কল হবে। সেখানে অন ক্লিক প্রপার্টি দিলাম, অন ক্লিকের মধ্যে আমি দিলাম
যেটা আমার আছে ওই ইনক্রিজ বলে ফাংশনটা, ইনক্রিজ ফাংশনটাকে আমি কল করে নিলাম, হয়ে গেল। এবারে গিয়ে আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করলাম, আচ্ছা ইনক্রিমেন্ট করলাম, দেখো 1 এখন কাউন্টের ভ্যালু 1, ডাবল কাউন্ট 2, পরের বারে কাউন্টের ভ্যালু 2 হবে, ডাবল কাউন্টের ভ্যালু 4 হবে, 4 হয়েছে, 6 হয়েছে, 8 হয়েছে, 10 হয়েছে। এবারে দেখো এখানটাতে আমি ইন্সপেক্ট করছি একবার, ইন্সপেক্ট করে কনসোলে যাচ্ছি, কম্পিউটিং লেখা কিন্তু আসছে, ওকে। এবারে দেখো আমি রিফ্রেশ করলাম পেজটা, কিচ্ছু নেই এখানে, একবার কম্পিউটিং এসছে, ওকে। ইনক্রিমেন্ট করলাম, এসছে, ইনক্রিমেন্ট করলাম, এসছে, ইনক্রিমেন্ট করলাম, এসছে, ঠিক আছে। মানে যখন আমি ইনক্রিমেন্ট করছি তখন কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বলো তো? যখন আমি মানে যখন আমি ইনক্রিমেন্ট করছি তখন কিন্তু অ্যাকচুয়ালি এই অপারেশনটা পুরোটা হচ্ছে, এই অপারেশনটা পুরোটা হচ্ছে, হ্যাঁ। মানে ধরো আমি এরকম করলাম যে কাউন্টটা চেঞ্জ হলো না, তাও কিন্তু কম্পিউটিং হবে, সেরকম কিন্তু হবে, দেখো বুঝে যাও ভালোভাবে ব্যাপারটা। টেকনিক দেখো, আমি থিমটাকে টগল করছি, আমি কিন্তু কাউন্টকে চেঞ্জ করছি না, থিমটাকে টগল করছি, করলাম, তাও দেখো কম্পিউটিং এসছে, কিন্তু আমার দরকার ছিল কোনো কম্পিউটিং করার? হুম, আমি তো কাউন্টটা চেঞ্জই করিনি, আমার তো দরকার নেই কম্পিউটার, আবার দেখো থিমটাকে চেঞ্জ করছি, কাউন্টকে কিছু করছি না, থিমটাই চেঞ্জ করলাম, আবার দেখো কম্পিউটার, রিফ্রেশ করছি, থিমটাকে ডবল করছি, করলাম, দেখো দেখো আমার কম্পিউটিং এসছে, থিমটাকে চেঞ্জ করলাম, কম্পিউটিং এসছে, থিমটাকে চেঞ্জ করলাম, কম্পিউটিং এসছে, কেন? কারণ থিমটা তো চেঞ্জ হলে কে চেঞ্জ হচ্ছে? এই ডার্ক থিম বলে ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে না, ডার্ক থিম বলে সেটটা চেঞ্জ হচ্ছে না, এই ডার্ক থিম নামে যে স্টেটটা আমি দিয়েছিলাম সেটা তো চেঞ্জ হচ্ছে। যখন আমি থিমকে চেঞ্জ করছি, যখন আমি এই টগল থিম করছি, তখন আমার কি হচ্ছে? ডার্ক থিম বলে এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, আর যখন এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হওয়া মানেই তো আমার পেজটা রিফ্রেশ হবে, তাই না? যদি আমার স্টেট চেঞ্জ হয় তাহলেই তো পেজটা রিফ্রেশ হবে, আর যদি পেজ রিফ্রেশ হয় তাহলে পুরো কাজগুলো হবে, পুরো কাজগুলো হবে, তাই না? হ্যাঁ, আর পুরো কাজগুলো যদি হয় তাহলে আমার এই ফাংশনটাও কল কল হবে, এই ডাবল কাউন্টটাও কল হবে, কম্পিউটিং লেখাটা আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কি আমার এটা করার দরকার ছিল? হ্যাঁ, আমার তো অলরেডিও কাউন্ট করে রেখে দিয়েছে। ধর আমি একবার ইচ্ছে করলো আমার, আমি রিফ্রেশ করলাম পেজটা, ধর আমি ইচ্ছে করলো আমি ইনক্রিমেন্ট করব, করলাম, কাউন্টের ভ্যালু 1, কাউন্টের ভ্যালু 2, এবার আমি কাউন্টের ভ্যালু আবার ইনক্রিজ করব, তো আমার এখানে আসবে 2, এখানে আসবে 4, ওকে হলো। এবার আমি টগল থিম করছি, যখন আমি টগল থিম করলাম আমার কি 2 আর 4টা চেঞ্জ হবে? হবে না, শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে, দেখে নাও, কিছু 2 আর 4, কিন্তু তাও দেখো কম্পিউট করেছে, কিন্তু তাও দেখো কম্পিউট করেছে, বুঝতে পারলে? হ্যাঁ, ও কিন্তু তাও কম্পিউট করেছে, এই কম্পিউটেশনটা অ্যাকচুয়ালি আনওয়ান্টেড হচ্ছে না, এটা ছোট অপারেশন বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু বড় অপারেশন হলে কিন্তু ল্যাগ করতো, বোঝা যাচ্ছে আমি কি বললাম? হুম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে হ্যাঁ স্যার। আমার এটা আনওয়ান্টেড, আমার এটা আনওয়ান্টেড, কেন ওই আনওয়ান্টেড জিনিসটা হচ্ছে? কারণ আমি স্টেট চেঞ্জ করছি, থিম চেঞ্জ করা মানে স্টেট চেঞ্জ করা, যেই দিলাম স্টেট চেঞ্জ হচ্ছে, যেই দিলাম স্টেট চেঞ্জ হচ্ছে, ওকে। তো স্টেট চেঞ্জ হচ্ছে মানেই আমার কম্পিউট হচ্ছে বারবার, কারণ পুরো পেজের কোডটা তো আবার হবে, তাই না? কিন্তু আমার কম্পিউটার তো বেকার বেকার হচ্ছে, আমার তো কাউন্ট চেঞ্জই হচ্ছে না, কাউন্ট তো চেঞ্জই হচ্ছে না, তো আমার লাভ কি করে? হ্যাঁ, তো এটার জন্য আমার ইউজ মেমো ইউজ হয়, দেখো আমি কিভাবে এবার ইউজ মেমো লাগাবো। সো আমি এখানে দিলাম, আম, এখানে আমি ইউজ মেমোটা যেখানে লাগাবো সেই জায়গাটাতে, এখানে এইভাবে আমি তাহলে লিখবো না, এই যেটা ডাবল কাউন্ট করেছে না এটা এইভাবে লিখবো না আমি তাহলে, সো এখানে ডাবল কাউন্ট এভাবে আমি নেব না। এখানে একটা ফাংশন বানালাম, ফাংশনের নাম দিলাম, ফাংশন না ভ্যারিয়েবল বানালাম, ধরো ডি কাউন্ট লিখলাম, ডি কাউন্ট লিখে আমি এখানে লিখবো ইউজ মেমো, ইউজ মেমো লিখলাম, ইউজ মেমোর মধ্যে ফার্স্টে একটা ফাংশন দিতে হবে, দিলাম একটা ফাংশন। এবারে ইউজ মেমোর মধ্যে যে ফাংশনটা আমি দিলাম তার মধ্যে আমি কাউন্টটাকে বাড়াবো, এবার আমি লিখেও দেবো, কনসোল ডট লগ করে লিখেও দেবো যে কম্পিউটিং, ঠিক আছে, কম্পিউটিং লিখে দিলাম, আর কাউন্টটাকে আমি বাড়াবো, রিটার্ন করবো, রিটার্ন কাউন্ট স্টার্ট টু,
ঠিক আছে? আর আমি এখানে ডিপেন্ডেন্সি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাউন্ট, মানে এ আমাকে বোঝাবে যখন কাউন্ট চেঞ্জ হবে তখন শুধুমাত্র অপারেশনটা করো, ডু দিস অপারেশন only if count changes, do this operation only if count changes। ঠিক আছে, এবার আমি ডি কাউন্টটাকে এখানে প্রিন্ট করে দিলাম। ওকে, ডি কাউন্টটাকে আমি প্রিন্ট করে দিলাম। ওকে, সেভ করছি। আচ্ছা, ইউজ মেমো ইজ নট ডিফাইন্ড আসছে, ইউজ মেমোটা ইউজ স্টেটের মতন উপরে নিতে হবে, ইউজ মেমো নিয়ে নাও, এখন কোনো এরর হবে না। ওকে, আচ্ছা এবারে দেখো আমি রিফ্রেশ করলাম পেজটা, একবার তো পেজটা এসছে ওই জন্য কম্পিউটিং এসছে আমার, কাউন্টটাকে চেঞ্জ করলাম কম্পিউটিং এসছে, কাউন্টটাকে চেঞ্জ করলাম কম্পিউটিং এসছে, কাউন্ট চেঞ্জ করলাম না আর কম্পিউটিং এসছে, থিম চেঞ্জ করছি কোনো প্রবলেম হচ্ছে না, ওই অপারেশনটা হচ্ছে। আর তাহলে একটু হলেও কিন্তু আমার ফাস্ট চলবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইউজ মেমো আই থিঙ্ক বোঝা গেল, তাই না? কি যেন নাম তোমার? সুমন, বোঝা গেছে? স্যার ছোট্ট করে স্যার ডেফিনেশন এক লাইনে বললে কি হবে? ডেফিনেশন হচ্ছে এটাই স্যার বলতে পারবো। ইউজ মেমোর কোডটা একটু দেখান আর একবার ওইখানটায়। হ্যাঁ একটু এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ এটা হ্যাঁ ডেফিনেশন হচ্ছে ইট ইজ আ হুক দ্যাট memorizes the expensive operations, the result of expensive operations to optimize performance। লিখে দেবো, আমি নোটস দিয়ে দেবো। দাঁড়াও। স্যার ইউজ মেমোটা আর একবার বোঝান, হুম এখানটাই লাস্টে, লাস্টের দিকটা, ওই দিকটায়। হুম মানে ধরো আমি ইউজ মেমোর সিনট্যাক্সটা কি, ইউজ মেমোর সিনট্যাক্সটা হচ্ছে এরকম, ইউজ মেমো দেবো, ইউজ মেমো দিলাম। এবার ইউজ মেমোর মধ্যে এখানে দুটো প্যারামিটার দিতে হয়, ফার্স্টে দিতে হয় একটা আইএফই, একটা আইআইএফই দিতে হয়, আর নেক্সট প্যারামিটার দিতে হয় ডিপেন্ডেন্সি অ্যারে। এই আইআইএফির মধ্যে যে ফাংশনটা আমি দিয়েছি সেই ফাংশনটা আমার রান হবে, কখন রান হবে? এই ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে যে স্টেটটা দেওয়া আছে সেই স্টেটটা যদি চেঞ্জ হয় তখন। বুঝতে পারলে? মানে ধরো এই ফাংশনটার মধ্যে আমার কাজ হচ্ছে কিছু কিছু হ্যাঁ ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে, সাপোজ ধরো এ বি সি ডি বলে চারটে ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে, এরকম করে চারটে ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে। এবার আমার পেজটার মধ্যে এর থেকেও বেশি ভ্যারিয়েবল আছে, ই এফ জি এইচও আছে, ঠিক আছে? এবারে যদি আমি ইউজ মেমো না লাগাই না আর ই কে চেঞ্জ করলাম, তাহলেও দেখো এই ফাংশনটা কাজ করে যাবে, সেটা আমার প্রবলেম ছিল। আমি এখানে লিখে দিলাম যখন আমার এ কমা বি কমা সি কমা ডি এই চারটে যখন চেঞ্জ হবে, এই চারটের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে, তখন শুধুমাত্র এই ফাংশনটা কাজ করো, ঠিক আছে? আচ্ছা এবার ওটার আচ্ছা সঙ্গে এটা আচ্ছা মিলিয়ে দেখো, এটার সঙ্গে মিলিয়ে দেখো, এখানে ইউজ মেমোর মধ্যে আইআইএফই দিয়েছি, আইআইএফ এর মধ্যে কি লিখেছি, কনসোল ডট লগ কম্পিউটিং, আর রিটার্ন করেছি হুম কাউন্ট ইনটু 2, যেটা আমার কোথায় যাবে হুম রিটার্ন করলে ডি কাউন্টের মধ্যে চলে যাবে। হুম হুম এবার আমি এই ফাংশনটা বলে দিয়েছি তখনই রান করো, ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে দিয়ে দিয়েছি কাউন্ট, যখন কাউন্ট চেঞ্জ হবে তখন শুধুমাত্র রান করো, ঠিক আছে? যখন কাউন্ট আচ্ছা চেঞ্জ হবে শুধুমাত্র তখন রান করো। তাহলে আমি এখানে কাউন্ট দিয়েছি, তাহলে কাউন্টটা যখন চেঞ্জ হবে তখনই রান হবে, আর বাকি সময় রান হবে না। আমার পেজে আর কোনো স্টেট আছে? হ্যাঁ আছে, এই ডার্ক থিম আছে, ডার্ক থিম বলে একটা স্টেট আছে, এটা যদি চেঞ্জ হয় আমার কোনো ঝামেলা হবে না। আগে কি হচ্ছিল, যখন এটা চেঞ্জ হচ্ছিল না, ডার্ক থিম যখন চেঞ্জ হচ্ছিল তখন এটা রান হচ্ছিল। হুম কিন্তু সেটা তো বেকার হচ্ছিল না, কারণ এ ডিপেন্ড করে আছে কার উপর? শুধু কাউন্টের উপর, তাই না? শুধু কাউন্টের উপর ডিপেন্ড করে আছে। সো যদি কাউন্ট চেঞ্জ হয় তবেই শুধুমাত্র এই ফাংশনটা রান করো, তাহলে করো না। তাহলে আমার কি হবে, আমি যদি এখানে থিমটাকে চেঞ্জ করি তাহলে দেখো ওই ওই ফাংশনটা তো কাজই করবে না, করছে না তো কাজ, দেখছো এখানে কম্পিউটিং লেখা আসছে না। হ্যাঁ কিন্তু আমি যদি কাউন্টকে চেঞ্জ করি তাহলে আমার ফাংশনটা কাজ করবে, দেখো কম্পিউটিং লেখা এসছে, ঠিক আছে? তাহলে দেখো আমার কিন্তু অ্যাকচুয়ালি সুবিধাই হলো। হুম হ্যাঁ আমার সুবিধা হলো কি, আমার অযথা কাজ ফাংশনটা কাজ করছে না। যদি থিম চেঞ্জ করি আমার তো এই ফাংশনটা অযথা চলবে, তাই না? তো আমার ওটা আনওয়ান্টেডলি কাজ করছে না। এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম আচ্ছা, এটা গেল।
আর একটা জিনিসের জন্য এটা ইউজ হয়, সেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা আমি বোঝাবো পরে, এখন বোঝাবো না। আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই, ওটা বোঝানোর পরে বোঝাচ্ছি। সেটা হচ্ছে আগের দিন আমি একটা হুক করিয়েছিলাম, সেই হুকটার নাম ছিল ইউজ রেফ। ইউজ রেফ করিয়েছিলাম। এবার ইউজ রেফের আমি মেন কাজ কি বলেছিলাম, সেটা হচ্ছে এলিমেন্টকে রেফার করার জন্য, তাই তো? এলিমেন্টকে রেফার করার জন্য এটা মেন কাজ ছিল। এবার এর আর একটা কাজ আমি বলেছিলাম, সেটা হচ্ছে ভ্যালুকে স্টেট চেঞ্জের সাথে ভ্যালুকে স্টেট চেঞ্জ ভ্যালু প্রিজার্ভ করে রাখে, এটা বলেছিলাম তো। এবার এইটার এগেনস্টে না ইউজ স্টেট আর ইউজ রেফ, এদের দুজনের ডিফারেন্সটা চাই লোকেরা। সো এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, খুব আস্ক করা হয়। সো আমি এখানে লিখে দিচ্ছি ডিফারেন্স বিটুইন ইউজ রেফ অ্যান্ড ইউজ স্টেট। ঠিক আছে, ইউজ স্টেট আর ইউজ রেফের মধ্যে ডিফারেন্স। আমি বুঝিয়ে দিচ্ছি এই ডিফারেন্সটা কি, তারপরে ইউজ মেমোটা আবার আমি কন্টিনিউ করব। আর একটা জিনিস বলা বাকি আছে, সেটা আমি কন্টিনিউ করব। সো ফার্স্ট অফ অল ইউজ রেফটার পারপাসটাই আলাদা। ইউজ রেফটা ইউজ হয় পারসিস্ট আ মিউটেবল ভ্যালু অর অ্যাক্সেস দ্য ডম এলিমেন্ট, তাই তো? পারসিস্ট আ মিউটেবল ভ্যালু মানে একটা ভ্যালু যেটা চেঞ্জ হতে পারে সেটা আমার পারসিস্ট করে যাবে, রেন্ডারিং এ আমাকে পারসিস্ট করে যাবে, কিন্তু আমার ইয়ে করবে না, রিরেন্ডার করবে না। ইউজ স্টেট কিন্তু রিরেন্ডার করবে, ঠিক আছে? ইউজ স্টেট কিন্তু রিরেন্ডার করবে। সো আমি এখানে ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এখানেই দেবো নাকি? আচ্ছা এখানেই দিচ্ছি, একটা নতুন কম্পোনেন্ট বানিয়ে দিই। নিউ ফোল্ডার দিলাম, কম্পোনেন্টস। এই সুমন আছো নাকি নেই, এই পরীক্ষার পড়া করছো? না স্যার, আপনার সঙ্গে একটু কথা বলবো আছি স্যার। আচ্ছা বলছি তোমার এই ওখানে ইন্টারনেটের খুব প্রবলেম আমার মনে হয়। স্যার মানে নতুন বছর এই প্রবলেমটা দেখা দিচ্ছে স্যার, আমার রাউটারটা খুব ডিস্টার্ব করছে। তোমার কিসের নেট ওখানে, জিও? স্যার না না, আমাদের কোনো জিও ঢুকেই নি। আমাদের এখানে স্যার কেবল নেটওয়ার্ক। মানে কোম্পানির নাম কি, অ্যালায়েন্স? না স্যার, সিটি। ও সিটি, সিটি কেবল, আচ্ছা বুঝেছি। হ্যাঁ আমাদের কলকাতাতে অনেক জায়গাতে আছে এটা। স্যার বেকার একটা নেটওয়ার্ক স্যার। না তুমি তুমি দুটোর মধ্যে যে কোনো একটা অ্যালায়েন্স বা জিও নিয়ে নাও, ভালো স্যার হবে। নেই তো আমাদের এখানে, আমাদের অ্যালায়েন্সও ঢোকেনি, জিও নেই। জিও নেই এটা আমি, আচ্ছা ঠিক আছে জিও নেই, জিও তো সব জায়গায় কভার জিও করে স্যার, নিয়েছে। জিও একমাত্র এয়ার ফাইবারটা আছে স্যার। না, আমাদের এয়ার ফাইবার আর হ্যাঁ ফোনের এয়ার নেটওয়ার্ক সেম। ফাইবার, এয়ার ফাইবার খুব ভালো, জিওর এয়ার ফাইবার নিয়ে নেবে। স্যার ফোনের নেটওয়ার্ক আর এয়ার ফাইবার সেম নেটওয়ার্ক, আমাদের এখানে একটা দাদা নিয়েছে, ওরও সেম প্রবলেম হয়। এয়ার ফাইবার তো রাউটার দেয় না? হ্যাঁ স্যার, মানে রাউটার যেদিকে দেয়। মানে টাওয়ার সেদিকে মুখ করে দিয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে, কি আর করে। আচ্ছা দেখো আমি এখানে ইউজ রেফ আর ইউজ স্টেটটা দেখাচ্ছি, ভালোভাবে দেখে নেবে। তো সাপোজ এখানে আমি কিছু একটা লিখলাম, সাপোজ এখানে লিখছি ধরো ওই কাউন্ট ভ্যারিয়েবল দিয়েই বলছি আমি, হ্যাঁ। সেখানে একটা কাউন্ট বলে বানিয়ে নিচ্ছি স্টেট, const count comma set count equals to use state 0 দিলাম। এবার এখানে আমি h1 ট্যাগ দিলাম, h1 ট্যাগ দিয়ে কাউন্ট দিলাম। তোমাদের এবারে কি কি আছে মেশিন লার্নিং এর পরে? তোমাদের একটা আছে না ক্লাউড কম্পিউটিং? স্যার ছিল, আমাদের কলেজে নেয়নি, কারণ আমাদের কলেজে পড়ানোর টিচার নেই। ও আচ্ছা, কাউন্ট। তোমাদের কলেজে তো স্টুডেন্টও খুব কম। স্যার স্টুডেন্ট সিট ফুল স্যার। তোমাদের প্রিন্সিপাল ম্যাম আমাকে বলেছে স্টুডেন্ট কম। স্টুডেন্ট কম বলতে কেউ খুব একটা আসে না। হুম, আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে মিটিং এ যখন বলেছিলাম তখন উনি বললেন আমাদের স্টুডেন্ট খুব কম, কিছু কিছু স্টুডেন্টকে আমরা চোখে রেখেছি যারা প্লেসমেন্ট পাওয়ার মতন। হ্যাঁ ওখানে তোমার নামও বললো সব থেকে আগে। হুম, আমি বললাম হ্যাঁ ও আমার স্টুডেন্ট। দেখি ফেব্রুয়ারি মাসে কথা আছে যাওয়ার, দেখি যাই কিনা। আচ্ছা এটা গেল। স্যার দু জায়গায় জয়েন করেছেন স্যার।
দু জায়গায় করাবো না, না তোমাদের কলেজটাতে কি বলছে বলো তো, তোমাদের কলেজটাতে পার্ট টাইম বলছে। হুম। আর পার্ট টাইম মানে হচ্ছে ইয়েতে, মানে কি বলবো, ওই মাঝে মাঝে যাওয়া করাতে এলাম এরকম টাইপ। কিন্তু আমার একেবারেই ইচ্ছা নেই, কারণ আমার বাড়ি থেকে 40 কিলোমিটার তোমার কলেজ। হ্যাঁ। আর তার মধ্যে যা জায়গা, আমার একদমই ইচ্ছে নেই। মানে সন্ধেবেলা ফেরা বাবা, ডেঞ্জারাস। এটা যা বলেছেন স্যার, এটা ঠিক। তোমার ওই কলেজের আশেপাশেটা না পুরো পুরো মাঠ, কিন্তু কিচ্ছু নেই। স্যার অ্যাকচুয়ালি আমাদের কলেজটা একটা পঞ্চায়েত এরিয়ার মধ্যেই, তা হুম। পঞ্চায়েত এরিয়া তো হবেই। হ্যাঁ, আমি ভাবছি এত বড় গ্রুপ এরকম জায়গা কেন নিল, আমি সেটা স্যার ভাবছি। অ্যাকচুয়ালি আমাদের যে কলেজের ঘটনাটা বলি, হুম। মানে অ্যাকচুয়ালি স্যার এটা একটা অন্যজনের কলেজ ছিল। জিএলডি কলেজের যে প্রিন্সিপাল ওনার আন্ডারে কলেজটা ছিল। হুম। এবার উনি কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য হুম। মানে জেএস কে সেল করে। আর জেএস কেনার কারণ এটাই, সব থেকে লো বাজেটে যারা স্টুডেন্ট আছে, যাদের ইকোনমি খুব খারাপ, তারা হুম। যাতে একটা ভালো অ্যামাউন্টে পড়াশোনা করতে পারে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে পারে। আচ্ছা। এটাই জেএস হুম। এর মেন মোটিভ। কারণ স্যার অন্যান্য ওই যেমন সৌভিক আমাকে সেবারে বললো ওদের ফিস শুনেছে, আমি তো হাঁ। আমাদের হ্যাঁ, আমাদের ওদের তো অন্তত ফিস আশা। অনেক বেশি। এই সৌভিক, তোমার বিটেকের ফিস কত? এটা সৌভিক ভাই। ও মনে হয় নেই। আচ্ছা, যাই হোক। আম, আমি এটা ভাবি কেনই বা আলাদা ফিস হবে জেএস গ্রুপ। আচ্ছা হ্যাঁ, হবে তো, জেএস এর বাকিগুলো তো অটোনমাস। হুম। স্যার কারণ আমাদের তো ন্যাক নেই। ন্যাক নেই না, আচ্ছা। ন্যাক নেই, বুঝতে পারলাম। ন্যাক এসে যাবে, চাপ নেই, তোমাদের প্রিন্সিপাল ম্যাম কাজ করছে ওটাতে। হুম। যাই হোক, এখানে একটা অন ক্লিক প্রপার্টি দিয়ে দিই। অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক প্রপার্টি দিয়ে দিই। অন ক্লিক প্রপার্টিতে আমি ইনক্রিজ করবো, এই ইনক্রিজ বলে ফাংশনটাকে কল করে নেবো। ইনক্রিজ কল করে নিলাম। তা আপাতত এখানে কোনো রকেট সায়েন্স এখানে করা নেই, একদম ইজি জিনিস করা আছে। ঠিক আছে। সো জাস্ট এখানে নর্মাল কাজ করা আছে। এইটা হচ্ছে হোম পার্টটা, ঠিক আছে। এই যে আমি অ্যাপের নিচেই কিন্তু হোমটাকে কল করেছি, হ্যাঁ। এই যে অ্যাপটা যেটা লেখা আছে, অ্যাপের নিচেই হোমটাকে কল করেছি। তো এটাই হচ্ছে হোমের পার্টটা, বা এরকমও করতে পারো, এই জায়গাটা যেটা আছে এটাকে কমেন্ট করে দিলাম, তাহলে সুবিধা হবে। হুম। কমেন্ট করে দিলাম। যাই হোক, তাহলে শুধুমাত্র হোম পার্টটাকে দেখতে হবে। ওকে। এবার আমি যখন এটাকে চেঞ্জ করব, কাউন্টটাকে চেঞ্জ করব, তাহলে আমার রিরেন্ডার কিন্তু হচ্ছে, অ্যাকচুয়ালি পেজটা কিন্তু রিরেন্ডার হচ্ছে। হ্যাঁ। তো এখানে দেখে নিতে পারো, আমি ধরো এখানে কিছু একটা করে রাখছি। হোমের মধ্যে রিরেন্ডার হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার জন্য আমি এখানে এটা লিখে রাখলাম, একটা অ্যালার্ট লিখে রাখছি, বা একটা কনসোল ডট লগই লিখে রাখি। কনসোল ডট লগ লিখে দিলাম, পেজ রেন্ডার্ড লিখলাম, পেজ রেন্ডার্ড এরকম লিখলাম, ঠিক আছে। পেজ রেন্ডার্ড লিখলাম। তো এবার আমি চেঞ্জ করছি এটাকে। তো আমি এখানে গেলাম, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে কনসোলে যাব, কনসোলে গিয়ে রিফ্রেশ করছি, রিফ্রেশ করলাম, কম্পিউটিং লেখাটা তো আসবেই। হ্যাঁ। তো ইনক্রিমেন্ট করছি, দেখো পেজ রেন্ডার্ড বারবার ধরে আসছে, যখন কাউন্টটা চেঞ্জ হচ্ছে পেজ রেন্ডার্ড কিন্তু আসছে আমার, ঠিক আছে। সো এটা আসছে মানে পেজটা রেন্ডার হচ্ছে। হ্যাঁ। এবার আমি ইউজ রেফ ইউজ করবো, এখানে এখানে আমি এবারে ইউজ রেফ ইউজ করবো। ওকে। সো আমি এখানে একটা অন্য কাউন্ট বলে ভ্যারিয়েবল বানালাম, কনস্ট রেন্ডার কাউন্ট, এটার নাম দিয়ে দিচ্ছি রেন্ডার কাউন্ট, ইকুয়ালস টু আমি দিলাম ইউজ রেফ। ইউজ রেফ, এই ইউজ রেফ দিয়ে এর মধ্যে দিলাম 1, ইনিশিয়ালি দিলাম 1। তাহলে রেন্ডার কাউন্ট বলে যে ভ্যারিয়েবলটা আছে, ইনিশিয়ালি ওর মধ্যে 1 থাকছে। ওকে। এবার আমি নিচে গিয়ে রেন্ডার কাউন্টটাকে ওইখানে আমি প্রিন্ট করলাম, রেন্ডার কাউন্ট ডট কারেন্ট, কারণ ইউজ রেফের সঙ্গে আমি বলেছি কারেন্ট প্রিন্ট করতে হয়, তাহলে হবে না কিন্তু। সো এই জন্য আমি কারেন্টটাকে প্রিন্ট করলাম। ওকে। আর যখন আমি ইনক্রিজ করছি তখন আমি দুটোকেই ইনক্রিজ করব, নর্মালটাকেও ইনক্রিজ করব, মানে যেটা নর্মাল কাউন্ট, আর রেন্ডার কাউন্টটাকেও ইনক্রিজ করব। সেখানে রেন্ডার কাউন্ট ডট কারেন্ট প্লাস প্লাস, এটাকেও প্লাস প্লাস আমি করলাম। ওকে। সো এবারে দেখো কি হয়, রিফ্রেশ করলাম, ইনিশিয়াল ভ্যালু দুজনেই দেওয়া আছে, এই কাউন্টার ইনিশিয়াল ভ্যালু 0 ছিল, আর এই কাউন্টার ইনিশিয়াল ভ্যালু 1 ছিল। ওকে। এবার আমি ইনক্রিজ করছি, দেখো এটা হয়েছে 1, এটা হয়েছে 2, ইনক্রিজ করলাম, এটা হয়েছে 2, এটা হয়েছে 3, রিফ্রেশ করো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ইনক্রিজ করলাম, 2 হয়েছে, ইনক্রিজ করলাম 3 হয়েছে, ইনক্রিজ করলাম 3 হয়েছে, 4 হয়েছে। এটা না হয় বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে রেন্ডার কাউন্টটা যেটা আছে না,
সেটা কিন্তু রিরেন্ডার করবে না। কেন বলো তো? যদি আমি এটাকে এরকম করে রাখি না, কমেন্ট করে রাখি, এবার দেখো এবারে কিন্তু রিরেন্ডার হবে না। এবার আমি এটাকে চেঞ্জ করবো, শুধু সেট কাউন্ট করলে স্টেটটা কিন্তু আমার চেঞ্জ এখন হচ্ছে না, কমেন্ট করে রেখেছি। এখন আমি যখন চেঞ্জ করবো দেখবে পেজ রেন্ডারটা আসবে না আর, একবারই আসবে, কারণ একবারই পেজটা রেন্ডার হয়েছে, এবার ইনক্রিজ করছি, আসছে আর হচ্ছে না, কিন্তু রেন্ডার কাউন্ট কিন্তু চলছে না, বুঝতে পারলে? কাউন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলে? ইনক্রিজ করছি, করে যাচ্ছে ইনক্রিজ, হচ্ছে না কিন্তু, বুঝতে পারলে? তার মানে আমার স্টেট কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলে? স্টেট কিন্তু রিরেন্ডার হচ্ছে না। হ্যাঁ, বোঝা গেল তো? এটা হচ্ছে ডিফারেন্স একটা। ইউ স্টেট করলে কিন্তু আমার চেঞ্জ হতো, ইউ স্টেট করলে কিন্তু আমার চেঞ্জ হতো, এটাই ফারাক, আর বিশেষ কিছু ফারাক নেই। এবারে তার মানে ফারাকের মধ্যে যে পার্ট গুলো পড়ছে সেটা হচ্ছে ইউজ রেফ রিরেন্ডার করে না, ইউ স্টেট রিরেন্ডার করে, আর একটা হচ্ছে পারসিস্ট করে। ইউজ রেফ পারসিস্ট করে মিউটেবল ভ্যালুকে, পারসিস্ট করে মিউটেবল ভ্যালুকে। এর জিনিসটাকে আমি বোঝাচ্ছি। পারসিস্ট করা মানে জানো, পারসিস্ট মানে হচ্ছে ধরে রাখা, পারসিস্ট ধরে রাখা। সো এটার মানেটা আমি বুঝিয়ে দিই একটুখানি। এখানে তো আমার সেট কাউন্টের কোনো ঝামেলা নেই, আমি কমেন্টটাকে হাটিয়ে দিলাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। পারসিস্ট মানে হচ্ছে যদি আমি কোনো একটা ভ্যালুকে ধরে রাখতে চাই, ওকে। সো এখানে আমি ইউজ রেফ করে রেন্ডার কাউন্টের মধ্যে 0 ঢুকিয়ে রাখি, ধরো সাপোজ 0 ঢুকিয়ে রাখলাম, আর এখানে নর্মাল একটা কাউন্ট আমার করা আছে, এ আমার হবে হচ্ছে পারসিস্ট করবে, এ আমার পারসিস্ট করবে। পারসিস্ট মানে ধরে রাখবে, ধরে রাখার মানেটা বোঝো কি? আমি কি করছি, দুটো আলাদা আলাদা কাউন্টার বানাচ্ছি, দুটো ইনক্রিজ ফাংশন বানাচ্ছি। এই ইনক্রিজ ফাংশনটা যেটা আছে সে শুধু কাউন্টকে ইনক্রিজ করবে, ওকে। তাহলে এখানে আমার এটা দেওয়ার দরকার নেই, শুধু কাউন্টকে ইনক্রিজ করবে। হ্যাঁ, আর একটা ফাংশন বানালাম যে আমার রেফ আলা যে কাউন্টটা আছে সেটাকে ইনক্রিজ করবে, মানে রেন্ডার কাউন্টটা, ওটাকে ইনক্রিজ করবে। সো এটার নাম দিলাম ইনক্রিজ, ইনক্রিজ রেফ দিয়ে দিলাম নাম, যা ইচ্ছে দিতে পারে, আমি ইনক্রিজ রেফ দিলাম। এ কি করবে, এ আমার কাউন্ট রেন্ডার কাউন্ট যেটা আছে সেটাকে ইনক্রিজ করবে, রেন্ডার কাউন্ট ডট কারেন্ট প্লাস প্লাস। আর যদি প্লাস প্লাস হয় তাহলে আমি লিখেও দিচ্ছি এখানে যে নতুন ভ্যালুটা আমি পাবো। কনসোল ডট লগ করলাম, কনসোল ডট লগ করে আমি ওই ভ্যালুটাকে প্রিন্ট করে রাখবো, রেন্ডার কাউন্ট ভ্যালু লিখলাম, লেখার পরে কমা দিয়ে রেন্ডার কাউন্টের যে ভ্যালুটা সেটাকে আমি প্রিন্ট করে দেবো, রেন্ডার কাউন্ট ডট কারেন্ট, ঠিক আছে, এটাকে প্রিন্ট করে দেবো। সো দুটো আমি ফাংশন বানালাম, কিন্তু এবার এই দুটো ফাংশনকে কল করতে হবে। সো আমি এই ইনক্রিমেন্ট কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল বানিয়ে দিই, ইনক্রিমেন্ট কাউন্ট, আর এর মধ্যে আমি কল করব ইনক্রিজ কাউন্টকে, ইনক্রিজ কাউন্টকে। ঠিক সেম ভাবে আরেকটা ভ্যারিয়েবল আমি বানাবো, আরেকটা ফাংশন বানাবো যার মধ্যে আমি করব ইনক্রিজ রেফ কে, ইনক্রিজ রেফ, আর তার মধ্যে লিখে দিলাম ইনক্রিজ রেন্ডার্ড, ঠিক আছে, রেন্ডার্ড। বা এটার নাম রেফারেন্সড কাউন্টই করে দাও, রেফারেন্সড, তাহলে সুবিধা হয় বুঝতে, রেফার্ড কাউন্ট বা ইনক্রিজ রেফার্ড, রেফার্ড, ঠিক আছে, লিখে দিলাম। আমার দুটো ফাংশন এখানে বানানো আছে। এবার দেখো দুটো কাউন্টই ইনিশিয়ালি 0 আছে, দুটো কাউন্টই ইনিশিয়ালি 0 থাকবে, 0 আছে। আমি এটাকে বাড়াচ্ছি, 1 হলো, পেজ রেন্ডার হচ্ছে, কিন্তু 1 হলো, পেজ রেন্ডার হচ্ছে। এবার আমি এটাকে ইনক্রিজ করছি, ইনক্রিজ করলাম, পেজ রেন্ডার কিন্তু হয়নি, রেন্ডার কাউন্টের ভ্যালু কত, 1 হয়েছে, কিন্তু কিন্তু এখানে কিন্তু আমার চেঞ্জ করেনি, বুঝতে পারলে? আবার ইনক্রিজ করো, রেন্ডার কাউন্টের ভ্যালু কত, 2, ঠিক আছে, 2 হয়েছে। আবার ইনক্রিজ করো, রেন্ডার কাউন্টের ভ্যালু কত হয়েছে, 3 হয়েছে। এবার এটাকে রিফ্রেশ করো, দেখলে মানে কিন্তু পারসিস্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, ও কিন্তু পারসিস্ট করে রেখে দিয়েছে, আমার কিন্তু চেঞ্জ করছে না। মানে এই কাউন্ট রেফ ডট কারেন্ট যেটা আছে, এই রেন্ডার কাউন্ট ডট কারেন্ট যেটা আছে, এ আমাকে কিন্তু আপডেট করছে ভ্যালুকে, বাট আপডেট করার সঙ্গে কিন্তু এ আমার রিরেন্ডার করছে না। যেহেতু আমার রিরেন্ডার করছে না, তাই জন্য কিন্তু আমার এই কাজটা হচ্ছে না। এবারে দেখো ভালোভাবে, ইনক্রিমেন্ট করলাম, ভ্যালু হলো 1, এখানে কিন্তু দেখায়নি, রিরেন্ডার হয়নি, তাই জন্য ইনক্রিজ করলাম, ভ্যালু 2 হয়ে গেছে। এবারে এটাকে যদি বাড়াই, দেখো 2 হয়ে গেছে এখানে। কারণটা কি, কারণ আমি তো চেঞ্জ করে এসছি না,
আমি তো চেঞ্জ করে এসছি না। ভ্যালু কখন চেঞ্জ হবে? ধরো শুরুতে কি আছে? শুরুতে দুজনেরই ভ্যালু 0 আছে। শুরুতে দুজনেরই ভ্যালু 0 আছে। এবারে কখন ভ্যালুটা চেঞ্জ হবে? যখন আমার পুরো পেজটা পেন্ট হবে নতুন করে। পুরো পেজটা যখন পেন্ট হবে নতুন করে। পেন্ট হওয়া মানে কি? রিরেন্ডার হবে। সো আমি ইনক্রিমেন্ট কাউন্ট করলাম, আমার পুরো পেজটা পেন্ট হলো, রিরেন্ডার হলো, কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হলো। আবার আমি চেঞ্জ করলাম কাউন্টটাকে, রিরেন্ডার হলো, পুরো পেজটা পেন্ট হলো, কাউন্টের ভ্যালু 2 হলো। কিন্তু যদি আমি ইনক্রিমেন্ট রেফারটাকে করি না, তাহলে তো আমার পুরো পেজটা পেন্ট হবে না। পুরো পেজটা পেন্ট হবে না, জাস্ট রেফার্ড কাউন্টার ভ্যালুটা বাড়বে, কিন্তু এখানে আমার 0ই দেখাবে। কেন? কারণ আমার পেজটা তো পেন্ট হচ্ছে না নতুন করে, 0 তো 0ই থাকবে, তাই না? সো আমি এটাকে চেঞ্জ করলাম, আমার এখানে বুঝতে পারছি আমি বেড়েছে 1, কারণ আমি এখানে প্রিন্ট করেছি, ফাংশনটাতেই প্রিন্ট করেছি। ওই জন্য আমি ওখানে বুঝতে পারছি হ্যাঁ ভাই আমার বাড়ছে। আবার ইনক্রিজ করলাম, দেখো 2 হয়েছে, আবার ইনক্রিজ করলাম 3 হয়েছে। এখানে কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ রিরেন্ডার তো হচ্ছে না আমার, রিরেন্ডার হচ্ছে না, মানে ব্রাউজারটা আবার নতুন করে পেন্ট হচ্ছে না। যেহেতু ব্রাউজারটা আমার নতুন করে পেন্ট হচ্ছে না, তাহলে আমার প্রবলেম, আমার তো নতুন করে 0টা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যেই আমার ব্রাউজারটা নতুন করে পেন্ট হবে, সেটা কখন হবে? যখন আমি এই কাউন্টটাকে চেঞ্জ করব। তাহলে এই কাউন্টটা চেঞ্জ করলে এটা হয়ে যাবে 3, আর এই কাউন্টটা কি হয়ে যাবে? লাস্টে যে ভ্যালুটা পেয়েছিল 3, দেখো দেখো 3 হয়ে গেছে। বোঝা গেল? এবারে বোঝা গেল? তিনজনই বলো, এটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু। হ্যাঁ স্যার। সৌভিক, অভিক, সুমন, তিনজনই বলো। আর একবার একটুখানি জিনিসটা বলুন, আচ্ছা বলছি। কোডটা এক্সপ্লেন। আচ্ছা, মানে দেখো আমি সোজা কথায় তোমার একটা কথা বলছি। ব্রাউজারে কখন নতুন জিনিস আসে? ব্রাউজারে নতুন জিনিস তখনই আসে যখন আমার ব্রাউজারটা নতুন করে পেন্ট হয়। পেন্ট হওয়া মানে কি? পেন্ট হওয়া মানে পুরো ব্রাউজারটা লেখা হবে নতুন করে, ঠিক আছে? আর সেটা কখন হবে? শুধুমাত্র রিরেন্ডার হলে, আর কোনোদিন হবে না। যদি রিরেন্ডার হয় তখনই আমার লেখা হবে, তার নাহলে লেখা হবে না, ঠিক আছে? এবার ইউজ রেফ কি রিরেন্ডার করে? করে না। ইউজ রেফ রিরেন্ডার করে না, ইউজ স্টেট কিন্তু করে, ঠিক আছে? হুম, ইউজ স্টেট কিন্তু করে। সেখানে দেখো আমি কি করেছি। ইউজ রেফ দিয়ে একটা ভ্যারিয়েবল বানিয়েছি, তার মধ্যে ইনিশিয়ালি 0 আছে। হুম, এই যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু নো রিরেন্ডার, তাহলে নো রিরেন্ডার মানে নো পেন্ট, নতুন করে ব্রাউজারটা চেঞ্জ হবে না। বাট একে যে আমি ইনক্রিজ করব না, ওর ভ্যালুটা কিন্তু পারসিস্টেড থাকবে। মানে ওকে যে আমি ইনক্রিজ করছি, এই না যে আমি ইনক্রিজ করলাম বলে ওকে ব্রাউজারটা পেন্ট করছে, মানে আমার ভ্যালুটা ইনক্রিজ হয়নি, হয়েছে কিন্তু। বাট দ্য ভ্যালু is changed when we need it, changed as we change it, ঠিক আছে? কখন চেঞ্জ করেছি আমি ভ্যালুটাকে? কখন আমি ভ্যালুটাকে চেঞ্জ করেছি? ধরো এটা দিলাম, এটার পরের লাইনে লিখি। আচ্ছা, কখন চেঞ্জ করেছি? আমি চেঞ্জ করেছি এই জায়গাটাতে, এই ফাংশনটাতে, ইনক্রিজ রেফে। কি করেছি? রেন্ডার কাউন্টে যে ভ্যালুটা আছে সেটা কারেন্টটার ভ্যালুটা প্লাস প্লাস করো। কারেন্ট ছাড়া আমি কোনোদিন ভ্যালু পাবো না, এটা রুল, রেফারেন্সের রুল, এটা কারেন্ট দিয়ে ভ্যালু পেতে হয়। সো রেন্ডার কাউন্ট প্লাস প্লাস করতে হবে, তার রেন্ডার কাউন্ট কারেন্টটাকে প্লাস প্লাস করলাম, আর তারপরেই আমি প্রিন্ট করে দিলাম রেন্ডার কাউন্ট কারেন্টটাকে। তাহলে এখানে আমি বুঝতে পারবো চেঞ্জ ভ্যালুটাকে, এখানে আমি দেখতে পারবো চেঞ্জড ভ্যালুটাকে। বাট ব্রাউজার কিন্তু আমাকে দেখাবে না। কেন দেখাবে না? কারণ ব্রাউজার তো পেন্ট হবে না। ব্রাউজার আমি যে ভ্যালুটা প্রিন্ট করে রেখে দিয়েছি 0টাকে, ওই 0টাই থাকবে, ঠিক আছে? ওই 0টাই থাকবে। কখন ওটা চেঞ্জ হবে? যখন আমার ব্রাউজারটা নতুন করে পেন্ট হবে। আর পেন্ট কখন হবে? যখন আমার রিরেন্ডার হবে। আর রিরেন্ডার কখন হবে? যখন আমার এই কাউন্টটা চেঞ্জ হবে। যখন আমার এই কাউন্টটা চেঞ্জ হবে, এই কাউন্টটা যদি চেঞ্জ হয়, তাহলে আমার রিরেন্ডার হবে। ইট উইল ট্রিগার আ রিরেন্ডার। এ আমার রিরেন্ডার করবে। আর যদি রিরেন্ডার করে, তাহলেই তো আমার কাউন্টটা চেঞ্জ হলো। এবার কাউন্টটা চেঞ্জ হলো মানে রেফারেন্স কাউন্টটা, লাস্টে যে ভ্যালুটা চেঞ্জ হলো, আমি ধরো ইনক্রিজ করতে থাকলাম, ইনক্রিজ রেফারেন্সটাকে কল করতে থাকলাম বারবার ধরে। কখন কল হবে? যখন এই বাটনটায় ক্লিক করছি, কল করতে থাকলাম। ও কি করবে? রেন্ডার কাউন্টটাকে বাড়াবে, 0 থেকে 1 করবে, 1 থেকে 2 করবে, 2 থেকে 3, যতবার আমি কল করবো ওটাকে বাড়াতে থাকবে। বাড়িয়ে কিন্তু এখানে কিন্তু লিখে দেবে না, 0ই থাকবে। এটা কেন 0 থাকবে? কারণ রিরেন্ডার হচ্ছে না, মানে ব্রাউজারটা পেন্ট হচ্ছে না, ঠিক আছে?
ব্রাউজারটা পেন্ট হচ্ছে না বলে ও জিরোটাকে জিরোই রেখে দেবে। কিন্তু যখন আমি এই কাউন্টটাকে চেঞ্জ করব, তখন এ কি করবে, এ তো চেঞ্জ করলো ভ্যালুটাকে, তার সঙ্গে রিটার্ন এটা তো করবে, তাহলে ব্রাউজারটা নতুন করে পেন্ট হচ্ছে, তাহলে কি করবে, এই কাউন্টের ভ্যালুটাকেও যেটা এসছে ভ্যালুটা সেটাকেও প্রিন্ট করে দেবে। তাহলে যখন একে ইনক্রিজ করবো, 0 আছে, 1 করলাম, যেই 1 করলাম ও সঙ্গে সঙ্গে ব্রাউজারটাকে পেন্ট করবে। ব্রাউজারটাকে পেন্ট যেই করবে ও সঙ্গে সঙ্গে তো এই জায়গাটাতে 1 দিয়ে দেবে, 0 থেকে 1 দিয়ে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, অভিক বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার, বুঝতে স্যার পারছি। জিনিসটা একটু ঘেটে গেল, একটু আগে বলুন না স্যার। হ্যাঁ আমি বলছি। বলছি যে স্যার আমি আমার প্রবলেমটা বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে, এখানে যেটা বলছে রেন্ডার ভ্যালু কাউন্ট, ওটা তো মানে ব্যাকগ্রাউন্ডে চলছে, যেহেতু হুম। আমি ওটাকে প্রিন্ট করাচ্ছি না ব্রাউজারে, কিন্তু না না, যখন ব্রাউজারে প্রিন্ট করাচ্ছি না, না, আমার ব্রাউজারটা প্রিন্ট পেন্ট হচ্ছে না, মানে প্রিন্ট হচ্ছে না ওটা, সেই জন্য ওটা ব্যাকগ্রাউন্ডে চলছে। পেন্ট হচ্ছে না, পেন্ট, পেন্ট মানে রং করা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, পেন্ট হচ্ছে না, তো ওটা ব্যাকগ্রাউন্ডে চলছে। তো যখন আমি মানে ওটাকে পেন্ট করাচ্ছি, তখন ডাইরেক্ট ওই মানে রেন্ডার্ড ভ্যালু যেটা মানে যেটা যেটা চেঞ্জ হয়ে এসেছে সেটাই চলে ভ্যালুটা আসছে। আছে, হ্যাঁ, ওটা চলে আসছে কিভাবে, ওটা বুঝলাম না। না, কারণ দেখো আমার তো ওটাকেই তো পারসিস্ট বলে না। পারসিস্ট মানে কি, পারসিস্ট মানে হচ্ছে, ধরো পারসিস্ট কথাটার মানে হচ্ছে এরকম, পারসিস্ট মানে হচ্ছে, ধরো আমি তোমাকে একটা জিনিস দিলাম, এবার তুমি ওই জিনিসটাকে নিয়ে নিজের কাছে চেঞ্জ করলে, ধরো তোমাকে আমি একটা মোবাইল দিলাম, তুমি এটা ইউজ করছো, এবার হ্যাঁ যতদিন তোমার কাছে মোবাইলটা আছে তুমি পারসিস্ট করে রেখে দিয়েছো মোবাইলটা, ফেলে দাওনি মোবাইলটা, ডিস্ট্রয় করোনি, ডিস্ট্রয় না করে তুমি মোবাইলটা চেঞ্জ করলে, এবার যখন আমাকে ফেরত দেবে মোবাইলটা, তাহলে চেঞ্জ অবস্থাতেই তো দেবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ধরো মোবাইলে কিছু ঢুকিয়েছো নতুন জিনিস, সেগুলো চেঞ্জ অবস্থা দিয়ে আমার কাছে আসবে। যদি তুমি ডিস্ট্রয় করে দাও তাহলে তো আর আসবে না। মানে পারসিস্ট করা হ্যাঁ মানে হ্যাঁ, একজনকে একটা জিনিস দিলাম, সে সেটা রেখে দিল নিজের কাছে, এবং সে যেটা চেঞ্জ করলো সেই অবস্থাতেই আমাকে লাস্টে দিল, সেটাকে বলা হয় পারসিস্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ভ্যালুকে পারসিস্ট করা মানে কি, ভ্যালুকে পারসিস্ট করা মানে এ আমাকে ব্যাকগ্রাউন্ডে ভ্যালুটা চেঞ্জ করতে থাকবে, ব্যাকগ্রাউন্ডে ভ্যালুটা চেঞ্জ করতে থাকবে, কিন্তু পেন্ট যেহেতু হচ্ছে না আমার পেজটা, পেন্ট হচ্ছে না মানে কি, রিরেন্ডার হচ্ছে না, রিরেন্ডার হচ্ছে না মানে আমার পেন্ট হচ্ছে না, রিরেন্ডার যেহেতু হচ্ছে না তাই জন্য ও ভ্যালুটাকে ব্রাউজারে প্রিন্ট করছে না। হ্যাঁ, যেই রিরেন্ডার হবে তখনই ও ব্রাউজারে প্রিন্ট করে দেবে যে ভ্যালুটা চেঞ্জ হয়ে এসেছে। ঠিক আছে? হুম। আচ্ছা, এই আচ্ছা সৌভিক আর সুমন বলো তো কোন জায়গায় বুঝতে পারোনি? আপনি যখন ওই রেন্ডারটা বলছেন না, ওই হুম। মানে কাউন্ট, আমার একটু ঘেটে গেল, একটু বলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি দাঁড়া। ধরো এখানে আমি দুটো ফাংশন বানিয়েছি, দুটো কাউন্ট আছে, তো দুটো ফাংশন বানানো হয়েছে। সো এখানে এই কাউন্টটা যেটা, এই কাউন্টটা যেটা, এই কাউন্টটা হচ্ছে স্টেট। ঠিক আছে? মানে এ যদি চেঞ্জ হয়, এ যদি চেঞ্জ হয় তো সঙ্গে সঙ্গে আমার রিরেন্ডার হবে। ঠিক আছে? নতুন করে পেজটা পেন্ট হবে। হ্যাঁ, তো লিখে দিলাম the page will be painted, the page will be painted, মানে পেন্ট হবে আবার পেজটা। ওকে, আচ্ছা, এটা গেল। যে জায়গায় বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে আমাকে, মানে হচ্ছে পেজটা আবার এখানে পেন্ট হবে। ওকে, স্যার, বলছি যে ইউজ স্টেটে যে ভ্যালুগুলো দেবো সেগুলো যখন হবে সেটা রিরেন্ডার হবে, আর ইউজ রেফ যেটা থাকবে সেখানে যে ভ্যালুটা থাকবে ওটা প্রিন্ট হবে না, রিরেন্ডার তাই তো? হবে না, রিরেন্ডার হবে না, রিরেন্ডার হবে না, যেহেতু print হবে। রিরেন্ডার হচ্ছে না তাই জন্যই তো আমার ব্রাউজারটা পেন্ট হচ্ছে না। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাই হচ্ছে কারণ। আচ্ছা, এবার আমি এখানে একটা ফাংশন বানিয়ে রেখেছি, তার নাম, এই ফাংশন বানিয়ে রেখেছি দুটো ফাংশন। একটা হচ্ছে ইনক্রিজ কাউন্ট, যে কি করছে, স্টেটটাকে চেঞ্জ করছে, এই স্টেটটাকে চেঞ্জ করছে, ইউ স্টেট দিয়ে এই কাউন্ট স্টেটটাকে চেঞ্জ করছে। মানে যদি এটা চেঞ্জ হয় তাহলে আমার রিরেন্ডার হবে তো। তাহলে আমি ধরো আমার ইনিশিয়ালি ভ্যালু কত আছে, 0 আছে, যেই আমি এটাকে চেঞ্জ করব অমনি 1 হবে ভ্যালুটা, এন্ড যদি 1 হয় সঙ্গে সঙ্গে পেজটা রিরেন্ডার হবে, আর রিরেন্ডার হবে মানে পেন্ট হবে, রিরেন্ডার হবে মানে পেন্ট হবে। আর যদি আমার পেন্ট হয় পেজটা, তাহলে আমার এখানে কাউন্টের ভ্যালু আগে 0 ছিল, যেই এটাকে ক্লিক করলাম আমার ইনক্রিজ হলো, ইনক্রিজ হয়ে আমার পেজটা রিরেন্ডার হলো, পেন্ট হলো, যেই পেন্ট হলো তাহলে 0 তো আর থাকবে না, নতুন ভ্যালু চলে আসবে, তো 1 চলে আসবে। বুঝতে পারলে? বোঝা গেছে সুমন? হ্যাঁ হুম? স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ স্যার, হলো। আমি বুঝেছি। এবার আমি রেন্ডার কাউন্টটাতে কি করছি, ধরো রেন্ডার কাউন্টটা কখন যে যাবে, এই ফাংশনটাকে কল, এই ফাংশন এটাকে ক্লিক করলে, এবারে যেই এটাকে ক্লিক করব তখন ইনক্রিজ রেফ কল হবে। ইনক্রিজ রেফ কি করবে, ইনক্রিজ রেফ আমার রেন্ডার কাউন্টটাকে চেঞ্জ করছে, 0 থেকে 1, 1 থেকে 2 যেমন হবে ইনক্রিজ করে। সো যেই একবার ইনক্রিজ করব 0 থেকে 1 যেই যাবে, 0 থেকে 1 যেই যাবে
ও আমার রেন্ডার কাউন্টটাকে চেঞ্জ করবে, কিন্তু করবে, বাট আমার পেজটাকে কিন্তু পেন্ট করবে না। যদি পেজটাকে পেন্ট না করে তার মানে তো এই রেন্ডার কাউন্ট আমার চেঞ্জই হবে না, 0 ছিল 0ই থাকছে, আমার পেজটা তো মানে ভ্যালুটা তো চেঞ্জ হবে না, বুঝতে পারলে? কারণ ও তো আমাকে পেজটা রিরেন্ডার করছে না, ঠিক আছে? এ যদি চেঞ্জ হয়, আমি এখানে লিখেই দিচ্ছি, দিস won't trigger, this will not trigger any re-render, so no paint, আর তার মানে কি, same value will be there in the browser, same value will be there in the browser, same value will be there in the browser, এই হচ্ছে ব্যাপার। এটাই। সো এবারে কখন আমার ব্রাউজারে ভ্যালুটা, পারসিস্টেন্ট ভ্যালুটা আসবে, যখন আমার রিরেন্ডার হবে, বুঝতে পারলে? যখনই রিরেন্ডার হবে পেন্ট হবে, তো যখনই রিরেন্ডার হবে তখনই পেন্ট হবে। তো পেন্ট হলে আমার কি হবে? পেন্ট হলে আমার যেটাতে চেঞ্জ হয়ে এসেছিল সেটাই তো আমার চলে আসবে, বুঝতে পারছো? এবারে শুরু থেকে দেখো, এখানে দেখো, রিফ্রেশ করলাম, আমি কাউন্টটাকে ইনক্রিজ করলাম, পেজ রেন্ডার হয়েছে মানে পেন্ট হয়েছে, 1 এসে গেছে। কাউন্টটাকে ইনক্রিজ করলাম, পেন্ট হয়েছে মানে 2 এসছে। পেন্ট হয়েছে বলেই কিন্তু ব্রাউজারে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, কনসোলটা অন্য জিনিস, ব্রাউজারে কন্টেন্ট কিন্তু তখন চেঞ্জ হচ্ছে। এবার আমি রেফারটাকে ইনক্রিজ করছি, ইনক্রিজ করলাম, আমার রেফারের ভ্যালু এসছে, 1 এসছে, চেঞ্জ হয়েছে কিন্তু 0 থেকে 1 হয়েছে। কিন্তু আমার ব্রাউজার কিন্তু পেন্ট হয়নি, ঠিক আছে? ব্রাউজার কিন্তু পেন্ট হয়নি, ওই জন্য 0টা 0ই রয়েছে। এবার আমি এখানে আবার ইনক্রিজ করলাম, 2 এলো, কিন্তু পেন্ট হয়নি, রিরেন্ডার হয়নি, তার মানে আমার যা আছে তাই আছে। আবার ইনক্রিজ করলাম, সেম আছে, আবার ইনক্রিজ করলাম, সেম আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলছে, আমার কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে পারসিস্ট হচ্ছে, বুঝতে পারলে? ব্রাউজারে কেন দেখাচ্ছে না? কারণ রিরেন্ডার হচ্ছে না, বুঝতে পারলে? এবার আমি ইনক্রিজ করছি এইটাকে, যেই এটাকে ইনক্রিজ করবো এটা 3 হয়ে যাবে, কারণ এটা করলেই তো রিরেন্ডার হবে, আজ পেজ রেন্ডার বলে লেখাটা আসবে আমার। যে এটাকে ইনক্রিজ করবো পেজটা রিরেন্ডার হবে, এটা হয়ে যাবে 3। এটা কত হবে? যেটাতে চেঞ্জ হয়ে গেছিল সেটাই তো আসবে না, কারণ আপডেটেড ভ্যালু তো এটাই। হ্যাঁ, ক্লিক করলাম, দেখো 4 চলে এসছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুমন বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা গেল। এটা হচ্ছে ইউজ রেফ আর ইউজ স্টেটের মধ্যে ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা গেল। আর তারপরে হচ্ছে তোমায় করলাম হচ্ছে এটা কি বলো, ইউজ মেমো করলাম। আচ্ছা, আরেকটা হয় সেটা হচ্ছে ইউজ কল ব্যাক। ইউজ কল ব্যাকটা কি করে বলো তো? ইউজ মেমো কি করে? ইউজ মেমো আমার ভ্যালুকে মনে করে রাখে, ঠিক আছে? ভ্যালুকে মনে করে রাখে, হ্যাঁ, বারবার ধরে ক্যালকুলেশন করতে দেয় না। এটা গেল। আরেকটা হয় সেটা হচ্ছে ইউজ কল ব্যাক। ইউজ কল ব্যাকটা ফাংশনের জন্য ইউজ হয়, ঠিক আছে? সো ইউজ কল ব্যাকটা আর ইউজ মেমোটা ভাই ভাই বলা যায়। কেন বলা যায় বলছি, কারণ ইউজ স্টেট আর ইউজ রেফটাকে যেমন বলা যায়, ঠিক সেম ভাবে ইউজ লেআউট এফেক্ট আর ইউজ এফেক্টকে যেমন বলা যায়, ঠিক সেম ভাবে ইউজ কল ব্যাক আর ইউজ মেমোকে একসাথে বলা যায়, এদের মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে? ও কি করে? ও একটা কল ব্যাক ফাংশনকে মেমোরাইজ করে রাখে, ও একটা কল ব্যাক ফাংশনকে মেমোরাইজ করে রাখে। ওকে, এ আমায় কি করছিল? ইউজ মেমো আমায় কি করছিল? ইউজ মেমো একটা রেজাল্টকে মনে করে রাখছিল, তাই না? এই যে রিটার্ন করছিল যে কাউন্ট ইনটু 2, যেটা এটাকে মনে করে রেখে দিচ্ছিল, অন্য কোনো যদি চেঞ্জ করে তাহলে ওইটাকে মনে করে রেখে দেবে, এটাকেই প্রিন্ট করে দেবে, এটা করছিল। বাট ইউজ কল ব্যাক কি করবে জানো? ইউজ কল ব্যাক একটা পুরো ফাংশনের ডেফিনেশনকে মনে করে রেখে দেবে। মানে একটা ফাংশন ধরো করা আছে, কিছু একটা পুরো ফাংশন করা আছে, এই পুরো কল ব্যাক ফাংশনটাকে মনে করে রেখে দেবে। হ্যাঁ, কল ব্যাক ফাংশন মানে আমি বলে দিই, যেটাকে আমরা আইআইএসি বলি ওটাকেই কল ব্যাক ফাংশন বলে, ঠিক আছে? এটাকে এটাকেই কল ব্যাক ফাংশন বলে। একটা কল ব্যাক ফাংশনকে পুরো মেমোরাইজ করার জন্য ইউজ হয় হচ্ছে ইউজ কল ব্যাক। এটা আমি ভাবছি নেক্সট দিন করাবো, আজকে অলরেডি আমি অনেকটা করিয়ে দিলাম। নাকি আজকেই করাবো? বলো, চাপ পড়ে যাবে না তো? বলো। নেক্সট দিন স্যার, নেক্সট দিন। নেক্সট দিন, ঠিক আছে, তাহলে নেক্সট দিনই করাচ্ছি। আর কালকেই করাবো, তাহলে কালকে আমি হুকগুলোকে এন্ড করব, হুকগুলো